তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের নতুন চ্যানেলে। এই চ্যানেলে ইউজিসি নেট সম্পর্কিত সমস্ত বিষয় পড়ানো হয়, পেপার 1 এবং পেপার 2 সোশ্যোলজি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে 100 টপিকস ইউনিট ওয়াইজ আমি এখানে নিয়ে এসেছি এবং এখানে দুটো টপিককে আমি ইনক্লুড করিনি। একটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আর হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। এই দুটোই হচ্ছে প্র্যাকটিস বেসড এবং এটা যত প্র্যাকটিস করবে তোমাদের তত সুবিধা হবে। কিন্তু আর যে বাকি ইউনিট 8 রয়েছে সেই বাকি 8টা ইউনিটের পিওয়াইকিউ এর ওপর নির্ভর করে যে টপিকগুলো আমার মনে হয়েছে যে ইম্পর্টেন্ট, আজকে সেই টপিকগুলোকে আমি জাস্ট ডিসকাস করব এবং এই টপিকগুলোর ওপরে পরবর্তীকালে ডিটেল ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমি প্রিয়াঙ্কা দাস, পিএইচডি রিসার্চ স্কলার অ্যাট ইউনিভার্সিটি অফ বর্ধমান। আমি এমএ এবং বিএ করেছি সোশ্যোলজিতে, কোয়ালিফাই করেছি ডব্লিউপি সেট, নেট এবং গেট। এবং আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছ যে টপিকটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউডের ওপরে। এখানে প্রথমে দেখো রয়েছে টাইপস অফ রিসার্চ মেথড। কী ধরনের রিসার্চ মেথড আমরা ডিসকাস করতে পারি এখানে। এই রিসার্চ মেথডগুলো কিন্তু বিভিন্ন বেসিসে ডিভাইড করা হয়। ফার্স্টে যেমন ধরো একটা হতে পারে লজিক্যালি, তুমি যদি ডিভাইড করতে যাও সেটা কি হতে পারে ডিডাকটিভ, আর একটা কি হতে পারে ইন্ডাকটিভ। ওকে, আচ্ছা, আর কি রয়েছে? আর যেমন ধরো ফান্ডামেন্টাল রিসার্চ রয়েছে, আর রয়েছে অ্যাপ্লাইড রিসার্চ। ওকে, সো এগুলোও রিসার্চ মেথডের মধ্যেই পড়ে। তারপর রয়েছে দেখো কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ এবং তাদের ফিচার। যেমন কোয়ালিটেটিভ রিসার্চের কথা যদি আমি বলে থাকি এখানে, তাহলে যেটা আমরা খুঁজে পেতে পারি, ধরো কোয়ালিটেটিভে যেমন ধরো স্যাম্পল সাইজ কিন্তু কি হয়, কোয়ালিটেটিভে স্যাম্পল সাইজ সবসময় ছোট হয় এবং কোয়ান্টিটেটিভে কি হবে, কোয়ান্টিটেটিভে স্যাম্পল সাইজ সবসময় ওপরে হবে। কোয়ালিটেটিভে স্যাম্পল সাইজটা ছোট হওয়ার কারণ এটাই থাকে, যেহেতু এখানে কেস স্টাডি করা হয়, এথনোগ্রাফি করা হয় এবং যে ডেটাটা কালেক্ট করা হয় সেটা ডিটেল ডেটা কালেকশন করা হয়ে থাকে, ফেস টু ফেস ইন্টারভিউ হয়ে থাকে, সেই জন্য টাইম কনজামশন অনেক বেশি হয়, ফলে স্যাম্পল সাইজটাকে ছোট রাখা হয়। কিন্তু কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে যদি দেখো, কোয়ান্টিটেটিভে যে স্যাম্পল সাইজটা থাকে ওটা বেশি হওয়ার কারণ এটাই থাকে যে এখানে ফেস টু ফেস ইন্টারভিউ না হলেও কোনো অসুবিধে থাকে না, সার্ভে মেথড হতে পারে, কোয়েশ্চেনিয়ারের মাধ্যমে ডেটা কালেক্ট হতে পারে, সেজন্য ওটাকে কোয়ান্টিটেটিভ বলা হয়ে থাকে। তারপরে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ডেটা কালেকশন। ওকে, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ডেটা কালেকশন। ডেটা কালেকশন বিভিন্ন উপায়ে হতে পারে। একটা হচ্ছে প্রাইমারি ডেটা, আর একটা হচ্ছে সেকেন্ডারি ডেটা, এবং এর মধ্যেও অনেক ধরনের ভাগ রয়েছে। প্রাইমারি ডেটা যেটা আমরা নিজেরা ডাইরেক্ট গিয়ে কালেক্ট করে থাকি, সেকেন্ডারি ডেটা অলরেডি সার্ভে হয়ে গেছে বা অলরেডি কোনো অফিসিয়ালের দ্বারা ডেটা পাবলিশড হয়ে আছে, সেটাকে আমরা বলে থাকি সেকেন্ডারি ডেটা। প্রবাবিলিটি স্যাম্পল অ্যান্ড নন প্রবাবিলিটি স্যাম্পল। প্রবাবিলিটি স্যাম্পলের মধ্যে কি আমরা পেয়ে থাকি? প্রবাবিলিটি স্যাম্পলের মধ্যে আমরা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে যে স্যাম্পলগুলো প্রবাবিলিটি স্যাম্পল এবং নন প্রবাবিলিটি স্যাম্পলের মধ্যে আমরা যেগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে পপুলেশন রিপ্রেজেন্টেটিভ হিসেবে যে স্যাম্পলগুলো আমাদের কাছে থাকে। নন প্রবাবিলিটি স্যাম্পল কোনগুলো? যেগুলোর আমরা পপুলেশন রিপ্রেজেন্টেটিভ হিসেবে দেখাতে পারবো না। সাপোজ ধরো আমি অ্যাডিকশন নিয়ে যদি কাজ করি বা তোমাদের মধ্যে কেউ যদি অ্যাডিকশন নিয়ে কাজ করো, সেটা তুমি পপুলেশন রিপ্রেজেন্টেটিভ হিসেবে স্যাম্পল তুমি দেখাতে পারবে না। হয়তো তোমাকে স্নোবল স্যাম্পলিং চুজ করতে হতে পারে, বা হয়তো তুমি এরকম স্যাম্পল চুজ করলে যেটা তোমার জন্য কনভিনিয়েন্টের স্যাম্পলও হয়, তো সেক্ষেত্রে সেটা কি হয়ে যাচ্ছে? নন প্রবাবিলিটি স্যাম্পলিং। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে এখানে দেখো রয়েছে ভ্যালিডিটি
অ্যান্ড রিলায়েবিলিটি। সো ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি কয় ধরনের হতে পারে? ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি এখানে আমরা যেটা দেখতে পাই 2 ধরনের হতে পারে। ওকে, রিসার্চ অ্যাপটিটিউডের ক্ষেত্রে ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি কেন দেখা হয়? টু মেক শিওর দ্যাট দ্য রিসার্চ was valid. ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটির মধ্যে দিয়ে টেস্ট করার মধ্যে দিয়ে এটা দেখা যায় যে যে রিসার্চটা হয়েছে সেটা আদৌ ভ্যালিড কিনা। ওকে, কিন্তু সেই রিসার্চটা যদি কোয়ালিটেটিভ হয় সেক্ষেত্রে কিন্তু এটা দেখা সম্ভব নয়। দেন দেয়ার ইজ কি? ভ্যালু রেলিভেন্স। এখানে দেখতে পাচ্ছ ভ্যালু রেলিভেন্স, এখানে রয়েছে পি ভ্যালু, তারপর রয়েছে রিসার্চ এথিক্স। রিসার্চ এথিক্সের ক্ষেত্রে তোমরা দেখতে পারবে কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা খুব দরকার। ওকে, কনফিডেন্সিয়ালিটি, অ্যানোনিমিটি। ওকে, রিসার্চ এথিক্সে যেখানে তোমাদেরকে অন্য যাদের কাছ থেকে তোমরা স্যাম্পল কালেক্ট করছো বা ডেটা কালেক্ট করছো তাদের যে প্রাইভেসি সেটা মেনটেন করা ভীষণভাবে প্রয়োজনীয়। তারপর কি রয়েছে? তারপর রয়েছে কোএফিসিয়েন্ট, মেজারমেন্ট অফ স্কেল, যেখানে তোমরা এখানে NOIR দেখতে পাও। এটার মানে হচ্ছে নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল অ্যান্ড রয়েছে রেশিও। ওকে, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল অ্যান্ড রেশিও, মেজারমেন্ট অফ স্কেলের কথা এখানে বলা হচ্ছে। তারপর কি রয়েছে? হাইপোথিসিস টেস্টিং, যেমন ধরো এখানে টি টেস্টের কথা বলা হচ্ছে এবং অন্যান্য ধরনের হাইপোথিসিস টেস্টিংয়ের কথাও এখানে বলা হয়েছে। তারপর কি রয়েছে? ভেরিয়েবলস রয়েছে। তারপর কি রয়েছে? হাইপোথিসিস টেস্টিং এখানে ওকে সরি ফর রিপিটিং দিস, এটা কেটে যাবে এখানে। বিভিন্ন ধরনের হাইপোথিসিস টেস্টিং। হাইপোথিসিসের সম্বন্ধে একটু বলি। হাইপোথিসিসটা অ্যাকচুয়ালি কি? হোয়াট ইজ হাইপোথিসিস? হাইপোথিসিসের সম্বন্ধে যদি তোমাদেরকে বলতেই হয়, হাইপোথিসিসটা হচ্ছে, ভাবো তোমরা কোনো রিসার্চ টপিক চুজ করলে এবং সেই রিসার্চ টপিকটা পর বা রিসার্চের প্রবলেম দেখার পর তোমরা লিটারেচার রিভিউ তোমরা লিখবে, তাই তো? এবং লিটারেচার রিভিউয়ের পর তোমরা নিজেরা একটা হাইপোথিসিস বানাবে যে এই রিসার্চটার মধ্যে দিয়ে তুমি কি কি রেজাল্ট খুঁজতে চাইছো বা তুমি অনুমান করছো যে এই রেজাল্টগুলো তোমরা পেতে পারো। তো সেটাকে আমরা কি বলবো? হাইপোথিসিস টেস্টিং। ওকে, তারপর কি আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস রয়েছে, প্লেজারিজম রয়েছে। প্লেজারিজমটা কয় ধরনের হয়? 0 to 10%, তারপর 10 to 40%, 40 to 60%, তারপর কি হয়? 60 and above। ক্লিয়ার? তারপর রয়েছে ট্রায়াঙ্গুলেশন। হোয়াট ইজ ট্রায়াঙ্গুলেশন? যখন তুমি রিসার্চ খুঁজবে বা রিসার্চ দেখবে তখন রিসার্চের 3টে পয়েন্ট থাকবে, রাইট? এই রিসার্চের 3টে ক্যাটাগরির ওপর বেস করে যখন তুমি কোনো একটা রিসার্চ কন্ডাক্ট করবে তখন সেটাকে আমরা কি বলে থাকি? তখন সেটাকে আমরা ট্রায়াঙ্গুলেশন বলে থাকি। ওকে, আমরা এটা নিয়ে পরে আলোচনা করব যে হোয়াট ইজ ট্রায়াঙ্গুলেশন। ওকে, তার উপর বেস করে যে রিসার্চটা হবে, যে 3টে ক্যাটাগরি থাকবে, 3টে ক্যাটাগরি থেকেই যদি রিসার্চটা ভ্যালিড হয় তখন সেটাকে আমরা কি বলে থাকবো? ট্রায়াঙ্গুলেশন। ওকে, দেন দেয়ার ইজ টাইপস অফ এরার। হোয়াট ইজ টাইপ অফ এরার? টাইপ অফ এরার ক ধরনের হতে পারে? টাইপ অফ এরার 2 ধরনের হতে পারে, টাইপ 1 অ্যান্ড টাইপ 2। এই দুটোর সম্বন্ধেও পড়তে হবে। অন্টোলজিক্যাল অ্যাপ্রোচের সাথে যেটা তোমাদেরকে এখানে অ্যাড করতে হবে সেটা হচ্ছে এপিস্টেমোলজিক্যাল অ্যাপ্রোচ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সপেরিমেন্টাল ডিজাইন ইম্পর্টেন্ট, যেখানে আমরা নতুনভাবে কোনো রিসার্চকে কন্ডাক্ট করতে চাইছি সেটা আমরা ধরে নেব এক্সপেরিমেন্টাল ডিজাইনের মধ্যে। আর কি রয়েছে? স্যাম্পলিং মেথড রয়েছে,
স্ট্যাটিস্টিক্যাল মেথড, অবজারভেশনাল অ্যান্ড অপারেশনাল মেথড রয়েছে, সার্ভে মেথডস রয়েছে, অ্যান্ড ইজিয়েস্ট অ্যাটিটিউডিনাল স্কেলসের মধ্যে কী রয়েছে, গুডম্যান স্কেল, লিকার্ট স্কেল রয়েছে, অ্যান্ড থার্স্টন স্কেল রয়েছে। ওকে, অ্যাটিটিউড মেজারমেন্ট করতে গেলে যে ধরনের স্কেল ব্যবহার হয় তার মধ্যে গুডম্যান স্কেল, লিকার্ট স্কেল এবং থার্স্টন স্কেল, এই তিনটে সম্বন্ধে জানাটা দরকারি। ওকে, কারণ এখান থেকে আমরা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। নেক্সট যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে পিপল অ্যান্ড ডেভেলপমেন্ট। প্রথমেই দেখো রয়েছে ওজোন লেয়ার। স্ট্র্যাটোস্ফেরিক লেয়ারে যে ওজোনটা থাকে সেটা হার্ম হচ্ছে, তাই তো? হার্ম হচ্ছে, এবং হার্ম হওয়ার ফলে কি হচ্ছে, ওজোনটা ডিপ্লিট করে যাচ্ছে বা তার মধ্যে হোল দেখা যাচ্ছে, এবং এটাকে কমানোর জন্য বিভিন্ন ধরনের আমরা যে গ্যাসেসগুলো আমরা ইউজ করে আসছি সেগুলোকে আমরা কি করতে থেকেছি, মডিফাই করতে থেকেছি। প্রথম দিকে যেটা ব্যবহার হতো সিএফসি, তারপর আসলো এইচসিএফসি, এখন যেটা ব্যবহার হচ্ছে এইচএফসি, আর এখন ন্যাচারাল রেফ্রিজারেন্ট। ওকে, এবার দেখো এখানে কি রয়েছে, গ্রিন হাউস গ্যাসেস রয়েছে আর গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল রয়েছে। গ্রিন হাউস গ্যাসের মধ্যে যেমন ধরো H2O রয়েছে, CO2 রয়েছে, এবং গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়ালের মধ্যে কি রয়েছে, SF6 রয়েছে। ঠিক আছে, তাহলে গ্লোবাল হাউস গ্রিন হাউস গ্যাসেস রয়েছে আর গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল রয়েছে। ওকে, তাহলে এই দুটো কিন্তু আলাদা, কারণ গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল মানে হচ্ছে যে হিটকে অ্যাবজর্ব করে রাখার ক্ষমতা কোন গ্যাসের সবথেকে বেশি, তার উপর নির্ভর করে গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল। গ্রিন হাউস গ্যাসের মধ্যে CO2, মিথেন, এই সমস্ত কিছু আসবে। ক্লিয়ার? এখানে দেখো রয়েছে তারপরে নেক্সট সাউন্ড পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন। সাউন্ড পলিউশনের মধ্যে আমরা ভাগ করতে পারি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তারপর কি রয়েছে রেজিডেন্সিয়াল এরিয়া, আচ্ছা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, অ্যান্ড দেয়ার ইজ সাইলেন্ট জোন, রাইট? এবং এই দুটোরই, এই চারটেরই ডে এবং নাইট বেসিসে কি থাকে, ডিভাইড করা থাকে যে কোন জায়গার ডেসিবেল কোথায় বেশি হবে বা কোথায় কম হবে। ওকে, তারপর কি রয়েছে ফিল্টারেশন অফ ওয়াটার ফিল্টার, অ্যাক্টিভেটেড চারকোল, মেমব্রেন, এই সমস্ত কিছু দিয়ে কি করা হচ্ছে, যে ওয়াটার রয়েছে, ওয়েস্ট ওয়াটার রয়েছে, সেটাকে ফিল্টারেশনে সুবিধে করা হচ্ছে। তারপর কি রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে কি করে প্রথমে প্রিপেয়ার করতে হবে, সেটাকে কি করে প্রথমত কি করে অ্যাভয়েড করতে হবে, তারপরে সেটা যদি হয় তাহলে সেটাকে কি করে প্রিপেয়ার করতে হবে, এবং সেটা যাতে যদি ইনকেস হয়েও যায় তাহলে সেটাকে কিভাবে প্রিভেন্ট করতে হবে, এই সমস্ত কিছু ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে আসে। ওকে, একবার এই টপিকগুলো যদি রিভাইজ করে নেওয়া যায় বা একবার পড়ে নেওয়া যায়, আশা করছি তারপর অসুবিধা হওয়ার কথা নয়। মন্ট্রিয়াল প্রোটোকল, কিগালি অ্যামেন্ডমেন্ট, ভিয়েনা কনভেনশন, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এগুলো থেকে কিন্তু বিগত 5 বছরে কোয়েশ্চেন আসতে থাকছে, কোনো চেঞ্জেস কিন্তু নেই। সো আমাদের প্রোটোকল, অ্যামেন্ডমেন্ট অ্যান্ড কনভেনশনস এগুলো মুখস্থ করতেই হবে, কোনো উপায় নেই। জিডিপি রেট থেকে কোয়েশ্চেন দেখা যাচ্ছে, সো উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদেরকে সেগুলো মাথায় রাখতে হবে। ডিজিজ রিলেটেড টু ওয়াটার পলিউশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্লু বেবি সিনড্রোম, ব্লু বেবি সিনড্রোমটা কি, সাধারণত যেখানে অক্সিজেন ব্রেনে না পৌঁছানোর জন্য কি হয়, বেবি স্কিন ব্লু হয়ে যায়, তাই তো? এবং এটা সাধারণত হয়ে থাকে কিসের জন্য, হার্ট যদি ব্লকেজ থাকে সেই জন্য, অথবা বিভিন্ন ধরনের পলিউটেন্ট
স্পেশালি নাইট্রেট পলিউটেন্ট যখন কনজাম্পশন হয় তখন ব্লু বেবি সিনড্রোম দেখা যায়। তারপর বায়োগ্যাস রয়েছে, যেটা একটা রিনিউয়েবল এনার্জির মধ্যে পড়ে। ওকে, সিওডি রয়েছে, আর বিওডি রয়েছে, হেভি মেটালস রয়েছে, ক্যাডমিয়াম, আর্সেনিক, ওকে, লেড এক্সেট্রা, এবং সেগুলো কি ক্ষতি করে আমাদের যদি সেগুলো বেশি মাত্রায় কোনো কিছুতে উপস্থিত থাকে, সাপোজ ইন ওয়াটার, ঠিক আছে, তাহলে কি কি হার্মফুল এফেক্ট আমরা পেতে পারি সেগুলো সম্বন্ধে জানতে হবে। ভোপাল গ্যাসের ট্র্যাজেডি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি ইয়ারটা মনে রাখতে হবে। তারপর কি রয়েছে, সি ওয়াটার লেভেল কি থাকে, ওকে, বা কি থাকা উচিত। তারপর হচ্ছে সি ওয়াটারের মধ্যে কি কি ধরনের লাইফ সাস্টেইন করতে পারে, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে পলিউশন সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে, কি সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে, পলিউশন সম্বন্ধে। সিবিডি এবং তার ডেটটা মনে রাখতে হবে। কমিশন অন এনভায়রনমেন্ট মনে রাখতে হবে। উইন্ড মিল কি প্রসেসে আমরা এয়ার থেকে ইলেকট্রিসিটি পেতে পারি, ঠিক আছে, সেটা মনে রাখা দরকার। রিনিউয়েবল প্রোডাকশনস কী কী উপায় হতে পারে, ভেরিয়াস অ্যাক্ট কী কী রয়েছে পিপল অ্যান্ড ডেভেলপমেন্টে। আচ্ছা, পিপল অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে যদি অ্যাক্টসের কথা বলা হয়, স্পেশালি ওয়াইল্ড লাইফের জন্য কী কী ধরনের অ্যাক্টস রয়েছে, স্যাংচুরিগুলোর জন্য কী কী ধরনের অ্যাক্টস রয়েছে, আর হচ্ছে বিভিন্ন ধরনের উড বা ফরেস্টের জন্য কী কী ধরনের অ্যাক্ট রয়েছে, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপরে বায়োগ্যাসটা রিপিট হয়ে গেছে, প্রোটোকলস পড়তে হবে। ওকে, বোঝা গেছে, ঠিক আছে। নেক্সটে দেখো, এখানে আমরা বলছি যে আইসিটি বেসড যে সমস্ত কোয়েশ্চেন এখন দেখা যাচ্ছে বা মনে হয় যে এগুলো থেকে কোয়েশ্চেন আবার আসতে পারে, আমি সেগুলোকে নিয়ে এসেছি এবং টু দ্য পয়েন্ট, এর বাইরে কিন্তু আমি কিছু পাইনি খুঁজে। দেখো কি বলছে, ভ্যারিয়াস টাইপস অফ ফুল ফর্মগুলো কিন্তু আগে এত কঠিন আসতো না, ওকে, কিন্তু এখন অনেক আনকমন ফুল ফর্ম তুমি দেখতে পাবে, এবং PYQs থেকে যেগুলো পাবে তার জন্য একটা প্লিজ আলাদা খাতা করে নেবে। বিভিন্ন ধরনের মনিটর সম্বন্ধে ডিসকাস করতে হবে, কী কী ধরনের মনিটর হয় আমাদের, যেমন ধরো LED, LCD, QLED, ওকে, অ্যান্ড সো অন। সো এই যে এলইডিগুলো রয়েছে বা এই যে মনিটরগুলো রয়েছে, আমাদেরকে এগুলো ফিচার্সের সম্বন্ধে জানাটা খুব দরকার ডিটেলে। তারপর কি রয়েছে, অপারেটিং সিস্টেম রয়েছে, বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম সম্বন্ধে পড়তে হবে, টাইপস অফ মেমোরি সম্বন্ধে পড়তে হবে, সাইবার সিকিউরিটি, স্পাইওয়্যার, ভাইরাস, ফিশিং, ট্রোজান হর্স, IP অ্যাড্রেস সম্বন্ধে পড়তে হবে, ইমেল সম্বন্ধে পড়তে হবে, CC, BCC, এবং এগুলোর ফিচার্স কি, এবং এর মধ্যে কি কি জিনিস আমাদের স্পেশালি মনে রাখা দরকার রিলেটিং টু টিচিং, ফাইল এক্সটেনশনস, কোডিং, ডিকোডিং, কনভার্সনসের মধ্যে সাপোজ তোমাকে অক্টাল থেকে কি বলে দিল, বাইনারি করতে, অথবা তোমাদেরকে বলে দিল বাইনারি থেকে অক্টাল করতে। ওকে, IPv4 অ্যান্ড IPv5, ICT বেসড টিচিং, তারপর কি রয়েছে CPU, NA, PCC এক্সেট্রা। তো এগুলো সমস্তটাই কি রয়েছে, ICTর মধ্যে রয়েছে, বোঝা যাচ্ছে। ওকে, তারপরে নেক্সট যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, দ্যাট ইজ ম্যাক্সিমাম অফ টিচিং, ওকে, অথবা টিচিং অ্যাপটিটিউড। টিচিং অ্যাপটিটিউডের মধ্যে কি রয়েছে, ম্যাক্সিমাম অফ টিচিং, কমিশনস রিলেটেড টু টিচিং, টিচার সেন্টার্ড অ্যান্ড লার্নার সেন্টার্ড টিচিং, মডেলস অফ টিচিং, লেকচার মেথড, রেসিপ্রোকাল লার্নিং, সেলফ রেগুলেটিং লার্নিং, নিজে যদি শেখো তাহলে নিজে সেই শেখাটা কেমন করবে, লার্নার সেন্টার লার্নিং, এভরিথিং, এবং তাদের কিওয়ার্ডসগুলো আমাদের মনে রাখাটা ভীষণভাবে দরকারি। তারপরে দেখো রয়েছে অনলাইন এবং অফলাইন টিচিংয়ের কী কী সুবিধে রয়েছে, কী কী অসুবিধে রয়েছে, ওকে, দুটোই আমাদেরকে পড়তে হবে। তারপর রয়েছে লার্নার্স বিহেভিয়ার, একজন লার্নারের বিহেভিয়ারের ওপর জাজ করে তার যে একটা ওভারভিউ দেওয়া, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাইক্রো টিচিং, লেভেল অফ কমিউনিকেশন, স্টেজেস অফ ভ্যারিয়াস টাইপস অফ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, এগুলো আসছে টিচিং অ্যাপটিটিউডের মধ্যে। তারপর কি আছে দেখো, মুডস অ্যান্ড ফিগার্স,
ইকুইভ্যালেন্ট স্টেটমেন্টস, কন্ট্রাপোজিশন, অবভার্স, স্কোয়ার অফ অপোজিশন, তারপর রয়েছে ফর্মাল ফ্যালিসিস। যদি এখানে ইন্ডিয়ান লজিকেরই আমরা কথা বলে থাকি, ইন্ডিয়ান লজিকের মধ্যে ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ আসছে, হেদ্বাভাস আসছে, জিকের মধ্যে ফিল্ম সিটি অ্যান্ড মুভিজ আসছে, ক্রোনোলজি অফ ইউনিভার্সিটি, এনশিয়েন্ট ইউনিভার্সিটি ক্রোনোলজি, এইচ ইন্ডেক্স, মেমোরি হায়ারকি, এপিডেমিক্স, ফর্মাল ফ্যালিসি, এনইপি, কন্ট্রা অ্যান্ড সাবকন্ট্রারি, আর কি রয়েছে রেশিও, পার্সেন্টেজ, ব্লাড রিলেশন, ক্যালেন্ডার, নিউজ পেপার ক্রোনোলজি, অড ওয়ান আউট, ওয়েস্টার্ন লজিক, ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ। Okay, these are from Indian logic. Indian logic. Okay. তারপরে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জিকে অ্যান্ড জিএস। কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে জিএস এর জন্য আমি চেষ্টা করব যদি প্রত্যেকদিন অন্তত একটা করেও কোয়েশ্চেন আমরা ডিসকাস করতে পারি, তাহলে অ্যাটলিস্ট আমাদের 5 মাসে কিছুটা তো আমাদের রেডি হবে। সো দ্যাট উইল বি হেল্পফুল এনাফ, কারণ ইউজিসি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আস্ক করলেও বা জিকে জিএস আস্ক করলেও ইউনিটের ওপর বেস করে আস্ক করবে, নট আউট অফ দ্যাট। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ প্লিজ কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। ওকে, যদি মনে হয় যে আমি তোমাদেরকে 1% হেল্প করতে পারবো, দেন সাবস্ক্রাইব অ্যান্ড লাইক এবং শেয়ার করবে। ওকে, প্লিজ আমাকে প্লিজ জানাবে যে কি করলে বা কোন টপিকের উপর আলোচনা করলে তোমাদের সুবিধে হয়, কী ধরনের কন্টেন্ট তোমরা চাইছো, এবং আমি চেষ্টা করব যতটা আমি পারি তোমাদের জন্য কন্টেন্ট নিয়ে আসতে। থ্যাংক ইউ সো মাচ, আশা করব তোমরা ভালো থাকবে। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। থ্যাংক ইউ।